স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আসার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। হাসপাতালে রোগীর চাপ ও ভোগান্তি কমাতে দেশে প্রথম ডে কেয়ার অপারেশন থিয়েটার চালু হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এর ফলে ছোটখাটো অপারেশনের জন্য আর হাসপাতালে ভর্তি হতে হবে না, অপারেশন শেষে ওই দিনই বাড়ি ফিরে যেতে পারবেন রোগীরা। টনসিল অপারেশনের জন্য বিএসএমএমইউ হাসপাতালের নাক কান গলা বিভাগে প্রায় 2 সপ্তাহ ঘোরাঘুরি করে অবশেষে সিট পেয়েছে ছোট্ট তানজিলা। কিন্তু অপারেশন কবে হবে আর হাসপাতালে তাকে কতদিন থাকতে হবে তা এখনো অনিশ্চিত। হয়েছি যে আজকে 5 দিন, আর এখনো কোনো অপারেশন কোনো কিছু বলেনি। ডাক্তারকে বলছে, ডাক্তার বলছে যে থাকেন, আসছেন, দেখা যাবে। তানজিলার মতো অনেক রোগীরই অপারেশন ছোট কিন্তু ভোগান্তি বেশি, কারণ হাসপাতালের নাক কান গলা বিভাগের 4টি ওটিতে দিনে 18টির বেশি অপারেশন করা সম্ভব নয়, অথচ রোগীর ভিড় অনেক বেশি। তবে এই অবস্থা আর থাকছে না। হাসপাতালের বহির্বিভাগের 2 নম্বর ভবনে খোলা হয়েছে ডে কেয়ার ওটি। রোগীরা বিভিন্ন জায়গায় প্রাইভেট ক্লিনিক্সে গেলে তাদের অনেক টাকা খরচ হয়, কিন্তু এখানে এই ছোটোখাটো অপারেশনগুলো আমরা বিনামূল্যে আমরা করে দিব। রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন হবে না। রোগীদেরকে এখানে বহির্বিভাগে যে প্রতি কর্মদিবসে এখান থেকে ডাক্তাররা এই রোগীদেরকে বাছাই করবেন, বাছাই করার পরে তারা অপারেশন থিয়েটারে আসবেন। এখানে তাদের অপারেশন করে বিকালবেলা বা সন্ধ্যাবেলায় তারা চলে যাবেন। নতুন 3টি অপারেশন থিয়েটারে প্রাথমিকভাবে নাক কান গলা, চক্ষু, ইউরোলজি ও জেনারেল সার্জারি সহ 6টি বিভাগের রোগীদের ছোটখাটো অপারেশন হবে। এতে হাসপাতালে রোগী ভর্তির চাপ কমবে, স্বস্তি পাবেন রোগীরা। প্রত্যেক দিন কমপক্ষে মিনিমাম আমাদের যে জিনিসটা হয় আর কি, যে সমস্ত পেশেন্টগুলির ভিতরে আমরা যে স্ক্রিন করি তার মধ্যে 20 জনের মতো আমাদের এই মাইনর সার্জারি প্রয়োজন। তো এই 20 জনের ভিতরে আবার যে জিনিসটা করতে হবে আর কি, এই মাইনর সার্জারির মধ্যে একটা অংশ আছে যেগুলি আমরা যদি এই জায়গায় প্রত্যেক দিন এই ওটিটা চালু করতে পারি, তো এই জিনিসটা এদের আর অপেক্ষা করতে হবে না, এই অপেক্ষার পালাটা কমে যাবে। একে একে দেশের সব সরকারি হাসপাতালে ডে কেয়ার ওটি চালু করা গেলে স্বাস্থ্যসেবার মান বাড়বে বলে মনে করেন চিকিৎসকরা। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। স্বাগত শারফুদ্দিন আহমেদ। আমরা অনেকগুলি পরিবর্তন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এবং তার মধ্যে সর্বশেষ সংযোজন যেটা ডে কেয়ার সার্জারি, যারা রোগীরা হয়তো অল্প সমস্যা নিয়ে ভুগছেন, দীর্ঘ সময়ে সিরিয়াল পাচ্ছেন না, তাদের জন্য। তো এই জিনিসটা আপনারা কিভাবে করলেন, এবং এটার একটা অবশ্যই খুব শক্তিশালী ম্যানেজমেন্টের প্রয়োজন হবে, কারণ পিজিতে তো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে একটু বেশি বড় রোগ নিয়েই বেশিরভাগ রোগীরা যান। আপনি জানেন যে এটা আগস্ট মাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদত বার্ষিকী, এবং সেই 40 দিনব্যাপী এখানে একটা প্রোগ্রাম। যেহেতু জাতির জনকের নামে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান মাননীয় উপাচার্য এবং আমরা যারা আছি, আমরা চিন্তা করলাম যে আমরা রোগীর সেবায় আরও কীভাবে যত্নবান হওয়া যায়, এবং এই স্লোগান নিয়ে এই 40 দিন আমরা আরও অতিরিক্ত কী করতে পারি। আমাদের আউটডোরটি আপনি দেখেছেন, এই ওপিডি কমপ্লেক্সের একটা হলো মেডিসিন ফ্যাকাল্টি, একটা হলো সার্জিক্যাল ফ্যাকাল্টি। এটা বিদেশি স্টাইলে। আপনারা যদি ওখানে যান, আপনারা দেখবেন সেই গাছপালা সহ ওই জায়গাটায় উঠার রাস্তা এবং সেখানকার সিঁড়ি অথবা যে আমাদের উঠার রাস্তা বা লিফট, সবগুলো কিন্তু একদম বিদেশি স্টাইলে। মাননীয় প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করেন, এবং সেখানে এত রোগী হয়, রোগীর ভিড় এত হয় যে তারপরেও ওখানকার ডাক্তার সংখ্যা আমরা বৃদ্ধি করেছি, নার্সের সংখ্যা বৃদ্ধি করেছি, যাতে করে রোগীর সেবা ব্যাহত না হয়। 1 পয়েন্ট কালেকশন সেন্টার করেছি, ওখানে টিকিট এক জায়গায় নেওয়া হচ্ছে, ব্যাংকে জমা দেওয়া হচ্ছে। রোগীরা কোথায় যাবে সেটা নির্দিষ্ট করে দেখে দেওয়ার জন্য রিসেপশনিস্ট আছে, তারা বলে দেয় কোথায় যাবে, কিভাবে করবে। সাথে সাথে সে হয়তো 5 তলায় আই ডিপার্টমেন্ট অথবা 2 তলায় শিশু বিভাগ, এরকমভাবে বিভিন্ন জায়গায় এরা চলে যায়। সেখানে গিয়ে এই সেবাটা পাওয়ার সাথে সাথে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এই রোগীদের মধ্য থেকে, যেমন চোখে একটা ফরেন বডি পড়লো, অথবা চোখে ক্যালাজিয়ন একটা রোগ আছে, টেরিজিয়াম একটা রোগ আছে, এরকমভাবে যেগুলো সাথে সাথে চিকিৎসা করে বিদায় দেওয়া যায়, কিন্তু ফ্যাসিলিটিটা ওখানে আছে, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই।
3টা ওটি আছে ওখানে, একটা ইমার্জেন্সি এবং ইএনটি, ইউরোলজি, জেনারেল সার্জারি, এছাড়া অন্য যে কারো যে কোনো ইমার্জেন্সি এসে এখানে করতে পারবে। তো এই ধরনের বিভিন্ন ডিপার্টমেন্টের, যেমন অ্যাবসেস ড্রেন ওই দিনই চলে যেতে পারে যে কোনো একটা অ্যাবসেস, এ নিয়ে ভর্তি করলে ওয়ার্ডে যেমন অন্য রোগীরা বঞ্চিত হবে এবং তাকে ওটি ডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে জিনিসগুলো থেকে আমরা মুক্ত- বিদ্যমান যে ব্যবস্থা ছিল সেখানে তো ভর্তি ছাড়া কোনো অপারেশন উপায় ছিল ছিল না। জি, ভর্তি ছাড়া কোনো উপায় ছিল না এবং একটা রোগী ভর্তি হলে হয়তো দেখা গেল আজকে শনিবারে ভর্তি হলো, তার অপারেশন ডেট আগামী মঙ্গলবার, মঙ্গলবারের পরে অপারেশন শেষ করে সুস্থ হয়ে যেতে তার আরও 7 দিন, এভাবে 7 থেকে 10 দিন একটা বেড যেমন অকুপাই করবে, রোগীর ভোগান্তি বাড়বে। আমরা সেই ক্ষেত্রে প্রশাসন বসে আমরা চিন্তা করলাম যে আমাদের যে ওটিগুলো আছে এটাকে আমরা, আগে আমাদের একটা ওটি ছিল, আপনারা জানেন যে বর্তমানে নতুন আরও আমরা 8টা ওটি করেছি কেবিন ব্লকের উপরে, একদম লেটেস্ট স্টাইলে বিদেশি সরঞ্জামাদি দিয়ে আমরা অনেক ইমপ্রুভ করেছি। আমাদের আগের যে ওটিগুলো ছিল সেখানে কিছু ইনস্ট্রুমেন্ট ছিল, সেখানে ওটি টেবিল ছিল, লাইট ছিল, সেইগুলোকে আমরা এখানে এনে এই নতুন ওটিতে আউটডোর কমপ্লেক্সে সেখানে এনে আমাদের ওটি ইনচার্জ, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, আয়া, সুইপার আর ডাক্তার তো আমাদের আছেই। যে দিন শনিবারে যার ভর্তি, যেমন আমার ভর্তি শনিবারে, ওই দিন যে রোগীগুলো টেরিজিয়াম, ক্যালাজিয়ন, ডিসিআর, এটা চোখের কথা বলছি, তাদের অপারেশনটা ওখানেই আমরা, ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি যেহেতু নিচেই আছে, তার ডায়াবেটিস যদি না থাকে, তার যদি ব্লিডিং ডিজঅর্ডার না থাকে, ওই দিনই আমরা অপারেশন করে দেব। তাহলে রোগীগুলোর যে ভোগান্তি ছিল, একের পর এক, মাসের পর মাস ঘুরে বেড়াতো যে বেড খালি নাই, আসেন, এটা তো স্বাভাবিক। আপনি জানেন যে 1500 বেড আমাদের, কিন্তু এই বেডে রোগী ভর্তি হওয়ার মতো অবস্থান কিন্তু 3000 রোগীর। তো একদিনে তো এটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আবার আইসিইউতে আমাদের যে বেড আছে সেই বেডগুলো অন্যান্য ঢাকা শহরের সব হাসপাতালের তুলনায় এর চার্জ অনেক বেশি, 10,000 যেখানে, আমার এখানে 2000। তাহলে ফ্লোটা অবশ্যই বন্যার মতো যা হয়, বাইরের সবাই এখানে আসতে চায়, প্রতিদিন এই রিকোয়েস্ট রাখা আমাদের জন্য হিমশিম খেতে হয়। যেমন তেমনি এই অপারেশনের জন্য আমাদেরকে হিমশিম খেতে হয়। তো চক্ষু বিভাগ, ইএনটি, ইউরোলজি এবং জেনারেল সার্জারি তারা ইমিডিয়েট তাদের কাজ শুরু করে দিয়েছে এই ওটির মধ্যে। সেই ওটিতে সব ধরনের ফ্যাসিলিটি আছে। এখন কথা হলো যে সব কি বিনা পয়সায় হবে কিনা। একটু আগে ডিরেক্টর সাহেব যেটা বলছিলেন, সব অপারেশন কিন্তু বিনা পয়সায় করা সম্ভব না, কারণ কিছু জিনিসপত্র কিনতে হয়। ডিসিআর অপারেশনের জন্য একটা সুতা কিনতে হয়, সেখানকার যে আনুষঙ্গিক জিনিসপত্র, এর জন্য হয়তো কিছু অ্যামাউন্ট লাগবে, সেটার পরিমাণও অন্যান্য সরকারি হাসপাতালে যা, তার চেয়ে আমাদের এখানে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি যেহেতু আমাদের এখানে বেশি না, তবে কিছু খরচ হয়তো লাগতেও পারে, যেটা আমরা আবার বসে একটা নির্দিষ্ট পরিমাণ এটা নির্ধারণ করব। আমাদের এই উদ্দেশ্যটা কেন, আপনার প্রশ্নটা, এটা হলো যে আমরা রোগী সেবায় নিজেরা বেশি যেহেতু যত্নবান, এবং যে সমস্ত রোগীরা এসে আমাদের এখানে সেবা নিতে চায় তারা যাতে করে কেউ বিফলে মানে আশাহত হয়ে চলে না যায়, সেই জন্য কিন্তু আমাদের এই ব্যবস্থাপনা। এবং আমি আশা করব অন্যান্য হাসপাতালগুলোতেও, সরকারি তো বহু হাসপাতাল আছে, এবার যেমন আমরা কিন্তু 15ই আগস্ট, আপনারা লক্ষ্য করেছেন কিনা, সারা দিনব্যাপী সকাল 9টা থেকে 2টো পর্যন্ত প্রায় 6500 রোগীকে আমরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা দিয়েছি। সারা বাংলাদেশে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটা ঘোষণা দিয়েছিল যে 2 ঘন্টা সারা বাংলাদেশের সকল হাসপাতালে বিনা পয়সায় রোগী চিকিৎসা পেয়েছে। এটা আমি মনে করি যে একটা নতুন উদ্যোগ। ইন ফিউচার সরকারি হাসপাতালগুলোতেও যদি এই ধরনের ডে কেয়ার ওটি চালু করা যায়, তাহলে কিন্তু অনেক রোগী উপকার পাবে, সেবা পাবে, এবং আমি মনে করি সরকারের তাতে জনপ্রিয়তা যেমন বাড়বে এবং ডাক্তার যারা সেবা করবে তাদেরকেও তারা দোয়া করবে। এক্ষেত্রে একটা জিনিস জানার আছে যে ডে কেয়ার ওটিটা, তারপরে যখন এই রোগী বাড়িতে চলে যাচ্ছে তখন তাদের আলাদা কোনো সেবার প্রয়োজন আছে? যে রোগগুলোর কথা আপনাকে আমি বললাম, এর জন্য আলাদা আর তেমন কিছু নাই। যেমন ধরেন টেরিজিয়াম বা ক্যালাজিয়ন বা ডিসিআর করে দিলে, সে হয়তো আমরা ডিসিআর করার পরে বলবো যে তুমি কালকে বা পরশু আরবার এসে দেখিয়ে যাও, বাড়িতে এসে থাকতে পারবে, আবার এসে ফলো আপ করে যাবে, এক্সট্রা কোনো কেয়ার সেখানে নিতে হবে না। যেমন একটা অ্যাবসেস ড্রেন করলে সার্জিক্যাল ডিপার্টমেন্টে
অথবা যাদের রিটেনশন অফ ইউরিন আছে, যদি সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করে, কর্নিয়াতে যেমন ধরেন আপনার কর্নিয়াল ফরেন বডি রিমুভ করলাম, ইএনটিতে যেমন ধরেন অনেক সময় দেখা যায় না যে নাকের মধ্যে একটা পলিপ কিছু হয়ে ঢুকে আছে। গেছে বা একটা কিছু ঢুকে গেছে, হ্যাঁ। তারা ওই গলার মধ্যেও অনেক সময় কিছু এই ফরেন বডিটা তারা রিমুভ করে, বলে না যে কাটা ঢুকে গেছে, সেগুলা ওই সাথে সাথে ওখানে করা যায়। এবং জেনারেল অ্যানেস্থেশিয়া না দিয়ে, জেনারেল অ্যানেস্থেশিয়া দিলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, তাকে আরও ফলো আপে রাখতে হয়। এই ওটিটা আমরা আপাতত জেনারেল অ্যানেস্থেশিয়া লাগে না যে রোগগুলা, সেই রোগের চিকিৎসার ক্ষেত্রে লোকাল দিয়ে যেভাবে করা যায় ওইটার ব্যবস্থা করব। তারপরেও জেনারেল অ্যানেস্থেশিয়ার ব্যবস্থা থাকবে যদি কোনো ক্ষেত্রে লোকালের রিয়াকশন হয়, তার ব্যবস্থা করার জন্য আমরা জেনারেল অ্যানেস্থেশিয়ার অ্যারেঞ্জমেন্ট রাখবো, যেটা প্রয়োজন নাই লাগলে দেব, নতুবা ব্যবহার করব না। মানে যদি প্রয়োজন হয় তাহলেই শুধুমাত্র হ্যাঁ, এটা সেই ব্যবহার। ফ্যাসিলিটিও আমাদের ওখানে আছে। আচ্ছা, এই যে নতুন যে বিষয়টি, এইটি রোগীরা কিভাবে জানবে যে এটা তাদের আপনাদের দিনের সেবাটা দিনেই পেতে পারে? আচ্ছা, আমরা এই বিষয়টা কিভাবে ম্যানেজ করব? আপনি জানেন যে আমাদের আউটডোরে তো অনেক রোগী আসছে, ও আউটডোর যে মেডিকেল অফিসাররা আছেন, স্পেশালিস্টরাও কিন্তু ওখানে দেখেন, ইভেন বিকালেও কিন্তু আমাদের স্পেশালিস্ট চিকিৎসা হয়, সে মাত্র 200 টাকার বিনিময়ে। ওখানেই আমরা যখন রোগী আসে যার যেটা প্রয়োজন আমরা তাকে বলে দেব, আমাদের ওখান থেকে আমাদের ডাক্তাররা বলবেন, নার্সরা বলবেন যে আপনার এই চিকিৎসাটা আপনি আমাদের এই ওটিতেই এখন করতে পারবেন। এবং তার জন্য ইনভেস্টিগেশন যদি ফ্যাসিলিটি থাকে এবং ইমিডিয়েট করার প্রয়োজন হয়, আমরা ওখান থেকে করে 1-2 ঘন্টার মধ্যে সে কিন্তু ইনভেস্টিগেশনের রিপোর্ট নিয়ে এসে অপারেশন করে নিয়ে। সারফুদ্দিন, আমরা একটা বিরতিতে যাব, এসে জানতে চাইবো যে এটি সারা দেশের থেকেও রোগীরা ধরেন যারা চিকিৎসকরা জানেন যে এইটি আসলে এই ধরনের ছোট অপারেশন, তারা রেফার করতে পারেন কিনা বা সেই রেফারেন্সটা আপনাদের জন্য কোনো উপকারে আসবে কিনা এটা জানতে চাইবো। একটা বিরতি। আশার বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। গত আরেকবার দেখছেন আশার বাংলাদেশ, আমাদের সঙ্গে আছেন ডক্টর শরফুদ্দিন আহমেদ। স্যার, এই যে যেই বিষয়টি জানতে চাচ্ছিলাম যে রোগীরা কিভাবে বুঝবেন বা সারা দেশের যে চিকিৎসকরা যখন সেবা দেন তখন তারাও এই ধরনের রেফারেন্স দিতে পারেন কিনা যে আপনার একটা ছোট্ট একটা অপারেশন আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে যেতে পারেন? জি, এক্ষেত্রে আপনার এই আশার বাংলাদেশে আমরা মনে করি এই অনুষ্ঠানের মাধ্যমে বাঙালিরা যে অনেক আশা করে তা সফল হতে পারে তার কিছু প্রমাণ কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় আছে। আপনি লক্ষ্য করেছেন যে আমরা বাংলাদেশে এই স্বাস্থ্যক্ষেত্রে মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার কমিয়ে আমরা কিন্তু এমডিজি পুরস্কার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন গত টার্মে সাউথ অ্যাওয়ার্ড পেয়েছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটা বিষয় আপনাকে আমি উল্লেখ করে বলবো যে কমিউনিটি ক্লিনিকে যারা ভালো কাজ করেছে এমনি করে 7টা ডিভিশনের 14 জনকে উনি পুরস্কৃত করেছেন। এরা কারা? এরা হলো সিএইচসিপি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। এদেরকে আমরা ট্রেনিং দিয়ে 30টি ড্রাগ ওই কমিউনিটি ক্লিনিকে দিচ্ছি 6000 মানুষের জন্য। হিসাবে দেখা গেল যে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার পর থেকে এই যে গত 2 বছরে 32 কোটি লোক সেবা পেয়েছে। ওইখানকার যারা কর্মরত তাদের কিন্তু একটা দায়িত্ব নাই যে তারা ডেলিভারি করবে। 934 জনকে তারা গত বছর ডেলিভারি করেছে কমিউনিটি ক্লিনিকে। এটা কিন্তু একটা বিরাট অর্জন। আপনি যে কথাটা বলছেন রিফারাল, মাননীয় প্রধানমন্ত্রীও আজকে বলেছেন যে ওই কমিউনিটি ক্লিনিকে ডাক্তার থাকবে, এটা কিন্তু জনগণ যেন না ভাবে। ওটা হলো স্ক্রিনিং এরিয়া। সেখান থেকে ওই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা যে যে জিনিস পারে, ওই 30টা ড্রাগের চিকিৎসা, জ্বর, সর্দি, কাশি, এইরকম হাঁচি, এগুলোর জন্য যে এর বেশি যেগুলো হবে সেগুলো কিন্তু তারা রিফার করবে উপজেলায়। উপজেলা লেভেল থেকে যদি তারা না পারে জেলা লেভেলে যাবে। জেলার পরে তো আমাদের এখন প্রায় 30টা মেডিকেল কলেজ হয়ে গেছে, অনেক জেলা কিন্তু এখন কভার হয়ে গেছে। এই মেডিকেল কলেজের পরে তারাও যদি না পারে, আপনি যেটা বলছেন যে আমার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা টারশিয়ারি সেন্টারে রিফার করতে পারে। তাহলে এই রিফারাল পদ্ধতি হলে র্যান্ডাম যারা আসছে অথবা গ্রামে যে লোকটি আছে সে জানে না যে কোথায় গিয়ে তার চিকিৎসাটা হবে, আমি মনে করি এই পদ্ধতিটি চালু হওয়া উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, আমি মনে করি যে এটা বাস্তবায়ন করা কোনো কঠিন বিষয় না। সাথে সাথে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সব রোগী কি সব জায়গায় যাবে কিনা। যেমন আমার আউটডোর, যেটা আমি বললাম আউটডোর ওটি, সব ওটি তো আর ওখানে হচ্ছে না, যে ওটি ওখানে করা যাচ্ছে না। যেমন আমরা আরেকটা ওটি করি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে, সেটা হলো ফ্যাকো সার্জারি। ক্যাটারাক্ট যাদের হয় আমরা কিন্তু ওপিডিতে একদিন তাকে স্ক্রিনিং করি,
পরের একটা ওটি দেই 1-2 দিন পরে, যেমন শনিবারে স্ক্রিনিং হয়, সোমবারে আমার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে 15 থেকে 20টা রোগী ফ্যাকো সার্জারি করে 2 ঘন্টা পরে বাসা চলে যাচ্ছে। এ ধরনের স্ক্রিনিংও করে আমরা কিন্তু ওই মেইন ওটিতে আর একটা অপারেশন করি, সেটাও ডে কেয়ার সার্জারি, এটা বিদেশেও আছে। ফ্যাকো সার্জারিটা ওপিডি বেসিস আমরা করি। আর এই যে ওপিডিটা আপনাকে বললাম একটু আগে আমরা, যে এটা জেনারেল অ্যানেস্থেসিয়া প্রয়োজন নাই, ডে টু ডে যার এই ধরনের সমস্যা থাকবে এখানে এসে অপারেশন করতে পারবে। তাহলে এখানে যে এই অপারেশনটা হয় অন্য মেডিকেল কলেজেও এটা হতে পারে, তাদেরও সেই ফ্যাসিলিটি আছে। কি প্রয়োজন? উদ্যোগের দরকার, মানসিকতার দরকার। ওই সব মেডিকেল কলেজে বা ডিস্ট্রিক্ট হাসপাতালে এই ধরনের একটা ফ্যাসিলিটি তৈরি করতে হবে, যে ওপিডিতে, তবে হ্যাঁ সেখানকার ফ্যাসিলিটির সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসক থাকতে হবে, কনসালটেন্টগুলো থাকতে হবে, কনসালটেন্টের সহকারী যারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সেই পদের লোক থাকতে হবে, সিস্টার পুরো পুরো সেটআপটাই। সেটআপটা ইনক্লুডিং ওটি সার্ভিস। তাহলে আমরা মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা শুরু করেছি, এটা সকল মেডিকেল কলেজ, সকল জেলা হাসপাতালগুলোতে এটা আমরা ছড়িয়ে দিতে পারি। ইন ফিউচার আমরা মনে করি যে প্রয়োজনে আমাদের ছাত্ররা যারা এখন রেসিডেন্ট হিসাবে ফাইনাল ইয়ারে, ওরা কিন্তু অনেক কিছু জানে, ফেজ বি ফাইনাল, এই ধরনের বিশেষজ্ঞ তারা প্রায় হয়ে যাচ্ছে, তাদের একটা এক্সপোজার দরকার। আমরা তাদেরকে কিন্তু ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতে কনসালটেন্টের সাথে অ্যাটাচমেন্ট করে দিতে পারি। এই ডাক্তারের উপকার হলো ওইখানকার কনসালটেন্টরাও কিন্তু এই ধরনের চিকিৎসা, যে কোনো ধরনের অপারেশন এরা সহযোগিতা করতে পারে। তাহলে স্পেশালিস্টের যে অভাব সেটা কিন্তু জেলা হাসপাতালে আমরা কমাতে সক্ষম হব। সাথে সাথে যদি জেলা হাসপাতালের বিশেষজ্ঞরা মাসে অন্তত একবার উপজেলা লেভেলে গিয়ে বলে দিল যে ওই অত তারিখে আমরা সার্জারি রোগী দেখব, অত তারিখে আইএ রোগী দেখব, অত তারিখে ইএনটি, একটা গাড়ি নিয়ে জেলা হাসপাতাল, আজকাল তো যাতায়াত খুব ভালো হয়ে গেছে, উপজেলা লেভেলে গিয়েও কিন্তু আমরা এই চিকিৎসা সেবা মানে এমন চালাতে একটা বিশেষায়িত সিস্টেমের কথা আপনারা ভাবছেন, যেটাতে রোগীরা কিভাবে ধীরে ধীরে ধাপে ধাপে উপরের দিকে আসতে পারে, কেন্দ্রের দিকে, আবার কেন্দ্র থেকে চিকিৎসকরাও চিকিৎসা, যেতে পারে। আমরাও মনে করি যে এরকম যদি আপনি যেই স্বপ্নটা দেখছেন সেটা যদি বাস্তবায়ন হয়, অবশ্যই বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক আরো দূরে উন্নত এগিয়ে হবে, যাবে। জি। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ শরফুদ্দিন আহমেদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশার বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। একটি সাইকেল থাকলেই সহজেই পৌঁছে যেতে পারেন গন্তব্যে। পরিবেশ বান্ধব যান সাইকেল হতে পারে নগরের চমৎকার বিকল্প বাহন। যানজটের এই নগরীতে এই বাহনটি ব্যবহার করছে এখন মানুষ, এবং ব্যবহারকারীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সাইকেলের জনপ্রিয়তা বাড়াতে কাজ করছে বিডি সাইক্লিস্ট নামের একটি সংগঠন। 2011 সালে কার্যক্রম শুরু করা সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংগঠনটির সদস্য সংখ্যা এখন 54,000। দিনে দিনে বাড়ছে সদস্য সংখ্যা। তরুণদের মধ্যে সাইকেল চালনা আগ্রহ বাড়াতে কাজ করতে যাচ্ছে সংগঠনটি। এছাড়া সাইকেল চালনায় নিরাপত্তার দিকগুলো সম্পর্কেও মানুষকে সচেতন করে তোলে সংস্থাটি। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিডি সাইক্লিস্টের মডারেটর আরিফুর রহমান ও আনিসুল হক। কথা বলছি তাদের সঙ্গে। স্বাগত আপনাদের দুইজনকেই। আরিফ, প্রথমে আপনার কাছেই জানতে চাইবো যে আপনাদের কার্যক্রমটা, 54,000 মানুষ আপনাদের গ্রুপে, তাদের সঙ্গে নিশ্চয়ই প্রতিনিয়ত নানান ধরনের যোগাযোগ করতে হয়। কি বিষয়গুলি সাধারণত যোগাযোগ করেন? আচ্ছা, প্রথমে তো আসলে আমরা যখন প্রথমে শুরু করি 2011 সালে, তো তখন মেইনলি গ্রুপটা ওপেন করেছিলেন আমাদের মোজাম্মেল হক ভাই। ফেসবুকে মেইনলি আমরা গ্রুপটা ওপেন করি। তো ওখানে মেইনলি উইকেন্ডে অল্প সময়ের মাঝে কিছু এন্টারটেইনমেন্ট আমরা ফিল করব, লাইক 30 to 40 কিলোমিটার রাইড করে আমরা মজা করব, এরকম একটা ইন্টারেস্ট নিয়ে করা হয়েছিল। ধীরে ধীরে এটা সবার ফেভারিট হয়, আমরা জয়েন করি। তখন দেখা যেত যে আমরা উইকেন্ডে রাইড করতে গেলে 15 জন বা 20 জন হতো। তো এখন দেখা যায় যে আমরা যখন উইকেন্ডে বাইক ফ্রাইডে শুরু করতে যাই, তখন প্রায় 100-150 জন, মানে কম হলেও এত মানুষ আসে আর কি। সো এই রাইডগুলো আমরা প্রতি উইকে করে থাকি। আমাদের কিছু স্পেসিফিক রাইড আছে, যেমন শুক্রবারে যেটা বললাম বাইক ফ্রাইডে রাইডটা হয়ে থাকে। শনিবারে এক্সপার্ট যারা, তারা জোশিলা রাইড করে থাকে, মানে দ্যাটস কাইন্ড অফ এক্সপার্ট রাইডার্স। যারা পারেন না তাদের জন্য বিগিনার্স লেসন রাইড হয়ে থাকে। আর কিছু আমরা স্পেশাল ডেগুলো, যেমন আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে বা আপনার বিজয় দিবসের রাইডের সময় আমরা ওই রাইডগুলো সেলিব্রেট করে থাকি খুব দারুণভাবে। আর এগুলো নিয়েই মেনলি আমাদের, যদি আমরা রাইডের কথা বলি তাহলে এগুলো, এই টাইপের কিছু রাইড আমরা করে থাকি।
আর গ্রুপে যেটা হয় বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কোয়ারি থাকে, যেহেতু সাইক্লিং কমিউনিটি রিলেটেড গ্রুপ, সো সাইকেল রিলেটেড কোয়ারি বেশি থাকে, যে এই সাইকেলটা ভালো কিনা, মার্কেটে এই নতুন সাইকেলটা এসছে, এটা এরকম প্রবলেম। কেউ হয়তো বা লং ডিস্টেন্স ট্যুরে যেতে যাচ্ছেন, সাজেশন চাচ্ছেন কীভাবে উনি হেল্প পাবেন বা কি সাজেশন দেওয়া যেতে পারে, যারা এক্সপার্ট তারা আমাদের কাছে জানতে চায়। এরকম আরও কিছু যারা কেউই জানে না, মানে সাইক্লিংই জানেন না, কিভাবে শিখতে পারেন, অনেক আপুরা দেখা যায় এই ব্যাপারে ইন্টারেস্ট হন। কারণ দেখা যায় ভাইয়ারা দেখা যায় কি তারা নিজের একটা সাইকেল কিনে শিখে ফেলতে পারছেন, বাট আপুর জন্য দেখা যায় একটা ফিমেল রাইডার্সের জন্য তার কিন্তু একটা এনভায়রনমেন্টের দরকার, একটা প্লেসের দরকার হয়। সো আমরা তখন দেখা যায় তাকে আমরা আমাদের বিগিনার্স লেসন ইভেন্টের লিঙ্কটা দিয়ে দিই, আর ফেসবুকেই দেখা যায় আমরা ইভেন্ট ক্রিয়েট করি, ওই ইভেন্টগুলো অলওয়েজ ফলো করে আমরা ওই রাইডগুলো করে থাকি। আনিস ভাই, আপনার কাছে জানতে চাইবো যে এই যে সাইক্লিস্টদেরকে এক জায়গায় নিয়ে আসা, এই মানুষকে যখন এক জায়গায় নিয়ে আসার প্রক্রিয়াটা শুরু হয় তখন নিশ্চয়ই এটার একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা আপনাদের ক্ষেত্রে কি ছিল? আচ্ছা, আমাদের একদম কোর লক্ষ্য যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশে সাইক্লিং প্রমোট করা। কাউকে বিডি সাইক্লিস্টের সদস্য হতে হবে, বিডি সাইক্লিস্টের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে, সেটা কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক না। যে কেউই যদি সাইকেল চালান, সাইকেলের ব্যাপারে উৎসাহী হন, তিনি আমাদের সংগঠনে ওয়েলকাম, যদিও তিনি আমাদের কোনো ইভেন্টে যদি অংশগ্রহণ নাও করে থাকেন। আর এইটার একটা খুব বড় শক্তি আসলে, আমরা একসঙ্গে অনেক সিদ্ধান্ত নিতে পারি। আমরা যখন কোনো কিছু চাই, আমি যদি উদাহরণ হিসেবে দেই, যে ঢাকা শহরে সাম্প্রতিক যে মেয়র ইলেকশন, সেখানে কিন্তু সব মেয়ররাই সাইক্লিংকে প্রমোট করেছেন, বা সব মেয়র বলবো না, মেয়র পদপ্রার্থীরা সাইক্লিংকে প্রমোট করেছেন, সাইক্লিংয়ের পক্ষে কথা বলছেন, এবং তারা বিডি সাইক্লিস্টের বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন। কাজেই এখন আমরাও বুঝতে পারি যে আমাদের ইমপ্যাক্টটা কতখানি হয়েছে আর কি। সাইকেলের ক্ষেত্রে ঢাকা শহরে তো নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ যের মধ্যেই যেতে হয়, তো সেই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও যেহেতু এটা একটা পরিবেশ বান্ধব বাহন এবং একই সঙ্গে এটা মানুষের জন্য স্বাস্থ্যকর, স্বাস্থ্যের দিকটা বিবেচনা করলে এটা, ফলে এই শহরের সাইকেল যাতে আরোহী আরো বাড়ে সেই জন্য আপনাদের কি অ্যাক্টিভিটিস আছে? আর প্রথমে যদি আপনি একটু বলেন। জি, অবশ্যই। সো আসলে সাইক্লিংটাকে ঢাকা শহরে যদি আমরা ভালোভাবে প্রমোট করতে চাই, যারা সাইক্লিং এখনো করেন না বা সাইক্লিং করতে চাচ্ছেন কিন্তু করছেন না, তাদের ক্ষেত্রে প্রথমে কিন্তু একটা কোশ্চেন আসে যে ঢাকা শহরের রাস্তা তো রিস্কি, সো আমি এই রিস্কি রাস্তায় কিভাবে চালাবো। সো প্রথমে আমরা ওই ব্যাপারে একটু কথা বলতে পারি যে, এবং অনেক সময় দেখা যায় যে তরুণদেরকে বাবা মা সাইকেল নিতে নিরুৎসাহিত করে, যদিও জানে যে এটা অনেক স্বাস্থ্যের জন্য ভালো। সেই জিনিসটাই মানে মেইন প্রথম কোশ্চেনটাই এটাই আসে যে রিস্কি। সো এখন এটার আনসার যদি আমরা দিতে চাই তাহলে এভাবে দিতে পারি যে আমার কাছে আর কি অপশন আছে। আমার লোকাল ট্রান্সপোর্ট আছে, বাস বা সিএনজি বা রিক্সা, এগুলো কিন্তু মানে একটা ড্রাইভার ড্রাইভ করছেন। বাসে কিন্তু দেখা যাবে যে যদি আপনি বাসে লোকাল ট্রান্সপোর্ট যেগুলো থাকে ওগুলো দেখা যায় অনেক সময় হেল্পারও চালাচ্ছেন। সো আপনি কতটুকু সেফ হচ্ছেন ওই বাসে চড়ে, কিন্তু আপনি যখন আপনার নিজের সাইকেল চালাচ্ছেন তখন আপনি কিন্তু নিজেই নিজের কন্ট্রোলে আছেন, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাস বলেন, সিএনজি বলেন, গাড়ি বলেন, এগুলো কিন্তু অনেক স্পিডে চলে। আমাদের সাইকেলের কিন্তু হাইয়েস্ট স্পিড হয়তো বা এভারেজ স্পিড আমরা 12 কিলোমিটার বা 15 কিলোমিটারে চলে থাকি, এবং সেটা সবচেয়ে লেফট লেনে থাকে আর কি। সো দ্যাট ইজ অলরেডি ইন দ্য মোস্ট সেফেস্ট প্লেস অফ দ্য রোড, এটা একটা ব্যাপার। তো সেই দিক দিয়ে যদি চিন্তা করি যে জিনিসটা অনেক সেফ, প্রথম কথাটা হচ্ছে এটা। আর এই যে বললাম আমরা যারা কমিউট করছি রেগুলার, যেমন আমি রেগুলার অফিসে আসা যাওয়া করি সাইক্লিং করে, বা আমরা যখন রাইডে যাই তখন সাইক্লিং করে আসা যাওয়া করি, তো এগুলো দেখেই দেখা যায় অনেকে ইন্সপায়ার্ড হয় যে হ্যাঁ আমরাও রাইড করবো, আমরাও ওইভাবে আসা যাওয়া করবো। কিছু সাজেশনস থাকে, যেমন অফিসে যাওয়ার সময় আমি একটু আসতে গেলাম যেন আমার একটু ঘাম কম হয়, তারপরে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। তো এইসব উপকারের কারণেও দেখা যায় যে আমরা অনেক কমিউটার ইনক্রিজ করে আর কি। আনিস ভাই, এই প্রসঙ্গে যে তরুণদেরকে দেখা যায় যে অনেক সময় প্যারেন্টসরা নিরুৎসাহিত করে, এখানে মানে আরিফ যেটা বলছিল যে আমাদের তো রিস্ক ফ্যাক্টর আসলে রাস্তায় অনেক বেশি, সেখানে শুধুমাত্র সাইকেলকেই কেন সিঙ্গেল আউট করা? আচ্ছা, আমি একটু, এইটা আসলে মানুষের ভুল ধারণা, আমি একটু আর কি তথ্য দেই একটা। বাংলাদেশে দুর্ঘটনায় যদি কারো মৃত্যু হয় সেটা কিন্তু নিকটবর্তী থানায় রিপোর্টেড হয়। কাজে পুলিশের কাছে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুর তথ্য থাকে,
এবং সেগুলো নিয়ে বিভিন্ন সার্ভে করা হয়েছে। যত রকম মোড আছে ট্রান্সপোর্টেশনের, তার মধ্যে বছরে বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যু হয় সাইক্লিস্টদের, এমনকি পথচারীদের মৃত্যুর সংখ্যাও সাইক্লিস্টদের চেয়ে বেশি। তো এই তথ্যটা কিন্তু অনেকে জানেন না। সাইক্লিংয়ে মানুষ ভয় পান কেন? অন্য যে কোনো, আমি যদি বাহন বলি, রিক্সা, সিএনজি, বাস, সেখানে আমার একটা আপনার নিরাপত্তার একটা বলয় আছে, সাইকেলে সেটা নেই। হ্যাঁ, আনিস ভাই যদি একটু স্মরণ করেন যে আমরা কিন্তু 80-র দশকেও দেখেছি ঢাকার স্কুলগুলিতে অনেক ছাত্র সাইকেল চালিয়ে আমি আসে, তাই করেছি। তাই না? সেই সংখ্যাটা এখন অনেক কমে গেছে। এইটা কি মনে হয় যে মানে অভিভাবকদের শঙ্কার কারণেই বেশি হয়েছে, নাকি অন্য কোনো? এইটা সাইক্লিং এর একটা সংখ্যা। আরেকটা সংখ্যা, অভিভাবকরা আজকাল আমাদের দেশের সামগ্রিক নিরাপত্তা কমে গিয়েছে, ফলে মেয়েদের তো বাদই দেই, ছেলেদেরও একা ছাড়তে চান না। যে সাইকেল চালায় না তাকেও কিন্তু দেখবেন বাসে বা সিএনজিতে কোথাও যাওয়ার ব্যাপারে অনেক রকম বিধিনিষেধ আরোপ করা হয়। আপনারা যখন পথে বের হন ঢাকা শহরে, বিশেষ করে জানতে চাচ্ছি বারবার ঢাকার কথা, কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জ ঢাকায় বেশি, সেই জন্য যে সেখানে কি ধরনের প্রতিবন্ধকতা দেখতে পারেন রাস্তায় মানুষের দিক থেকে, বা এমনকি যে দ্রুত যানগুলি আছে, বাস বা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমাদের যে রাস্তায় অন্যান্য ট্রাফিক যেগুলো চলে সেগুলোর নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধা কম। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমি যদি ট্রাফিক সিগন্যালে আমার ধারণা থাকে যে সবাই নিয়ম মেনে চলবে, আমিও কিন্তু দাঁড়িয়ে কিভাবে যাব সেটা পরিকল্পনা করতে পারি এবং সেই অনুযায়ী আগাতে পারি। কিন্তু দেখা যায় ওই পরিকল্পনাটা কাজ করে না। প্রতি পদক্ষেপে আমাদেরকে ডাইনামিক্যালি আমাদের আর কি প্ল্যান ঠিক করতে হয়। হ্যাঁ, মানে আশেপাশে কে আছে, কে কে চালাচ্ছে, তারা কি ভাবতেছে সেটা সেটা হয়তো আমাদেরকে চিন্তা করতে হয়। কার কিভাবে চলা উচিত ছিল হ্যাঁ। সেই অনুযায়ী যদি চালাতে পারতাম, আমাদের চালানো কিন্তু অনেক সহজ হতো। আমি একটু অ্যাড করি এখানে, যেমন আমার ক্ষেত্রে আশেপাশে তো রিস্ক থাকতেই পারে। সো আমার ক্ষেত্রে আমি আমার নিজের সেফটিটা কিভাবে করব। সো বিডি সাইক্লিস্ট মেম্বার হিসেবে আমরা যতটুকু চেষ্টা করি যথেষ্ট সচেতনভাবে রাইডগুলো করার, কোথাও গেলে যেখানেই যায় না কেন। সো আমাদের দেখা যায় গ্লাভস থাকে, উই ওয়্যার হেলমেটস, রাতে যদি হয় দেখা যায় আমাদের ফ্রন্ট লাইট থাকে, ব্যাক লাইট থাকে। সো এইসব কিছু সেফটি গিয়ার্স আমরা অলওয়েজ প্রমোট করি। এবং সেফটি গিয়ার্সটা নিয়ে আমি আরেকটু বিস্তারিতই জানতে চাচ্ছি। আমার একটা বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে এসে সেফটি গিয়ার্স গুলি আপনার কাছে আবার ফিরে আসে। আশার বাংলাদেশে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দেখছেন আশার বাংলাদেশ। আরিফ, সিকিউরিটির ক্ষেত্রে কি জিনিসগুলির দিকে নজর রাখবেন? সেফটির জন্য আমি যেটা বলছিলাম যে আমাদের ফ্রন্ট লাইট, ব্যাক লাইটগুলো যেহেতু যখন জ্বলে থাকে তখন এগুলো ভিজিবল থাকে, যখন অন্যান্য গাড়ি ঘোড়া থাকে ওগুলো ভিজিবল থাকে। তবে ঢাকা শহরের রাস্তার কথা যদি বলতে হয়, বাস ড্রাইভার বা ট্রাক ড্রাইভাররা দে ডোন্ট ইভেন কেয়ার দ্য সাইক্লিস্ট। এটা আমাদের জন্য একটা দুঃখের ঘটনা আর কি। সো আমরা দেখা যায় হর্ন থাকে, সাইকেলের বেল থাকে, সাইকেলের বেলটা দেখা যায় পথচারীও হয়তো বা খুব একটা পাত্তা দিচ্ছে না। সো ঢাকা শহরের রাস্তায় চলতে হলে দেখা যায় যে আমাকে শাউট করতে হচ্ছে, আই লিটারেলি শাউট, মামা আসতে ডাইনে, আমি একটা সাইকেল আসি। সো এইভাবে আমাদেরকে নিজেদের সেফটিটা করতে হয়। আর বিভিন্ন সময় রাস্তায় চলার সময় দেখা যায় গাড়ি হঠাৎ করে বামে চলে যাচ্ছে, ডানে চলে যাচ্ছে, আমাকে হয়তো টার্ন করতে হচ্ছে। সো আমরা কিছু সংকেত ইউজ করি আর কি, যে আমি ডানে যাচ্ছি, আমি ডানে থামছি, বা বামে মোড় নিব বা বামে মোড় নিব আর কি। আর আমরা সাইক্লিস্টরা যখন একসাথে লাইন ধরে রাইড করি, লাইক 100 জন মানুষ বাইক রাইডে বেরোলো, তারা যদি একসাথে গুচ্ছ হয়ে রাইড করে তাহলে কিন্তু রাস্তা ব্লক হয়ে যাবে। আমরা কিন্তু সেটা করি না, আমরা যেটা করি ওই সিঙ্গেল লাইনে চালাই। তো সিঙ্গেল লাইনে চালালেও দেখা যায় আমরা কিছু সংকেত মেনটেন করি, লাইক যিনি সামনে আছেন উনি তো সব দেখছেন, কিন্তু পেছনে যিনি আছেন উনি কিন্তু শুধু সামনের রাইডারকে দেখছেন। তো ইটস ইজ সামনের রাইডারের রেসপন্সিবিলিটি হয় যে সামনে কোনো ভাঙা থাকলে সে বলে দেবে, বামে একটা ভাঙা আছে, ডানে একটা ভাঙা আছে, সামনে একটা স্পিড ব্রেকার আছে, শাউট করে বলে দিই। ওই ব্রেকার দেখা যায় পিছনের মানুষ বলতে বলতে জিনিসটা পুরো পেছনে চলে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন গ্রামে যাই তখন আমরা বিভিন্ন জায়গায় যাই, তখন অনেক মজার মজার কমেন্টস শুনতে হয় আর কি। তো তারা বলে যে এই আসছে, ব্রেকার আসছে, আমরা তো ব্রেকার বলে চিল্লাই আর কি। তো এভাবে আর কি নিজেদের সেফটি আমরা নিজেরাই যতটুকু পারি করি। আর সিকিউরিটি এই তো হলো। আর রেগুলার রাইড করার জন্য দেখা যায় আমাদের মানে আমাদের শারীরিক সেফটিটা এটা অনেক ভালো থাকে, মানে ওয়েলথ মানে কিপস রিয়েলি গুড। এটা একটা খুব ভালো জিনিস যে আমার সময় বাঁচছে, খরচ বাঁচছে আসা যাওয়ার,
বাট আমার শরীরটাও ভালো থাকছে। আনিস ভাই, এই সব দিক থেকে এটা একটা উইনিং সিচুয়েশন, কিন্তু তারপরেও আমরা দেখছি না যে শহরে বিশেষ করে যে সাইকেলের বিস্তারটা মানে আমি জানি না যে আরো বেশি হওয়ার সুযোগ নিশ্চয়ই আছে ঢাকা শহরে, সেটা অনেক আছে। এখানে অনেকের কিছু আপনার ভুল ধারণা আছে বা সচেতনতার অভাব। যেমন আমি সাইকেল নিয়ে কমিউট করি, আমার আর কি ব্যাগে অতিরিক্ত একটা জামা থাকে, আমি কিছু দূর গেলেই বিশেষ করে গরমের দিনে ঘেমে যাই, আমাকে অফিসে গিয়ে ওই জামাটা বদলাতে হয়। আমার অফিসে শাওয়ার নেওয়ার ব্যবস্থা নেই, কিন্তু আমি একটা তয়লা দিয়ে আমার গা মুছে একটা ডিওডোরেন্ট ব্যবহার করি। এই জিনিসগুলো অনেকের জানা নেই যে ঘেমে গেলে অফিসে গিয়ে আমি কি করব। তো সেটা যদি জানেন, অথবা আর কি বৃষ্টি হলে কি করব। আমি বললাম ব্যাগে আমার একটা অতিরিক্ত জামা থাকে, আমার অফিসে কিন্তু আরেক সেট কাপড় আছে। হয় এরকম যে আমি যখন বাসা থেকে বের হলাম তখন বৃষ্টির লক্ষণ নেই, 10 মিনিট পর ঝুম বৃষ্টি শুরু হলো, আমি পুরো ভিজে গেলাম। তো অফিসে গিয়ে আমি তখন কিন্তু আমার পুরো পোশাকটা পাল্টে নিই। তো এইগুলো অনেকের ভীতি হিসাবে কাজ করে। তারপর আরেকটা হচ্ছে আমার কাছে এখনো যেটা মনে হয় সাইকোলজিক্যালি, যে আমি সম্পূর্ণ এক্সপোজড, এইটা একটা বড় ভয়। এবং আমার ধারণা এই ভয়টা অনেক ক্ষেত্রেই আর কি মানসিক। আমরা এখনো ওই রকম শুনিনি যে ছোটখাটো ব্যথা পাবেই, আমি পড়ে যাব, আমার হাঁটু ছিলে যাবে। এবং সেইভাবে যদি বলি, আমাদের যারা একটু 30-এর উপরে যারা ফুটবল খেলি, অনেকেই আপনার উইকেন্ডে ফুটবল খেলেন, আমি কিন্তু দেখেছি ফুটবল খেলার ইনজুরি সাইকেলের চেয়ে অনেক বেশি হয়। আপনার লিগামেন্ট ছিঁড়ে যায়, হাঁটুতে ব্যথা পায়, বা আপনার গোড়ালিতে আপনার ব্যথা পান, সেগুলোর চেয়ে সাইকেল কিন্তু অনেক নিরাপদ। ফুটবল খেলা সম্পর্কে কিন্তু আপনি কাউকে বলতে শুনবেন না এই ফুটবল খেলো না, ওটা সেফ না, কিন্তু সাইক্লিং সম্পর্কে বলেন, এবং বাস্তবতা হচ্ছে ব্যাপারটা পুরো উল্টো। তার মানে মানসিক একটা ব্যারিয়ার তৈরি হয়েছে, এইটা সবচেয়ে বড় জিনিস। ভাঙা গেলে হয়তো এটা বিস্তারটা আরো আর আসছে। কিন্তু এখন আপনার তরুণরা যারা সরাসরি মা বাবার প্রভাব থেকে বের হয়ে আসছে, তারা কিন্তু এই মানসিক আপনার বাধাটা খুব সহজেই মানে পার হয়ে যাচ্ছে। আরিফ, সাইকেল যারা শুরু করছেন তাদের জন্য কি ধরনের সাইকেল, এবং যারা একটু এক্সপার্ট রাস্তায় যেতে চায়, এটা কি কোনো পার্থক্য আছে? এটা আসলেই পার্থক্য আছে, কিছুটা আছে অবশ্যই। সো এটা ডিপেন্ড করবে আসলে, যিনি আমাদের কাছে বিভিন্ন সময় কোশ্চেন করেন যে ভাই আমি সাইকেল কিনবো, একটা কি সাইকেল কিনবো, তো তাদের প্রথমে প্রচুর কনফিউশন থাকে। কেউ হয়তো বা বাজেট ইস্যুতে ব্যারিয়ারে আটকে যান, যে উনি হয়তো বা 10,000 বা 12,000 বেশি খরচ করতে পারছেন না, কিন্তু মার্কেটও দেখছেন উনি 50-60 হাজার টাকার সাইকেল দেখতে পাচ্ছেন। সো হোয়াট হি হ্যাজ টু ডু, তখন আমাদেরকে জিজ্ঞেস করেন। তো আমরা আসলে প্রথমে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর পারপাস, আপনি কি কারণে সাইক্লিংটা করবেন। সো আপনি যদি শুধু ট্রান্সপোর্ট হিসেবে ইউজ করেন, তাহলে কিন্তু শুধু আসা যাওয়ার হায়েস্ট আমার 5 to 10 কিলোস হবে আসা যাওয়া করতে। সো আপনার কিন্তু তখন অত হেভি ডিউটি বাইক লাগবে না, যেটার মেনটেনেন্স কস্ট হয়তো বা কম হবে। সো সেটা হয়তো বা 10-12 হাজার বা 15 হাজার, হায়েস্ট 20 হাজারে গেলেই আমি একটা মোটামুটি ট্রান্সপোর্ট ইউজ করার মতো একটা ভালো বাইক হয়ে যাবে। বাট when you are using your bike as a transport, but also you are riding outside as well, তখন একটা ভালো বাইক দরকার হয়। যেমন আমরা যদি লং ডিস্টেন্স রাইড করতে চাই, তখন একটা বাইকের পারফরমেন্স রিয়েলি ডাজ ম্যাটার, যে বাইকটার ওয়েটটা কতটুকু হচ্ছে। আপনার একটা বাইকের যত ভালো দেখে একটা বাইক কিনলে ওটার ওয়েটটা কম হয়, ওটার পার্টসগুলো আরও টেকসই হয়, সো ওগুলোর মেনটেনেন্স কস্টটা কম হয়। অনেকে আমরা বলে যে 50-60 হাজার টাকা দিয়ে সাইকেল কিনলে হুন্ডাই তো কেনা যায়, কমন কথা। তো আসলে হুন্ডা তো আবার লাখ লাখ টাকা দিয়েও কেনা যায়। সো আমাদের সাইকেলটাও দেখা যায় আরও আপগ্রেডেড থাকে, ওগুলো অনেক লাইট হয়, ওগুলোর পারফরমেন্স ভালো হয়। আমরা যখন একটা লং রাইডে যাই তখন দেখা যায় যে একটা ভালো সাইকেলের পারফরমেন্স, সে ব্রেকারে হয়তো বা লাভ দিয়ে চলে গেল, কিন্তু একটা লোকাল যেটা স্টিলের বাইক, সে হয়তো বা ওয়েটের কারণে সে পিছিয়ে যাচ্ছে। সো এই ধরনের কিছু ভালো ভালো বাইক, সে যখন ইউজের পরিমাণ যদি ভ্যারাইটি অফ ইউজেজ যদি হয়, তাহলে একটু ভালো বাইক দেখে কেনাটাই ভালো। আনিস ভাই, একদম অল্প সময়ে যে সামনে আপনারা কি করতে চান, 20 সেকেন্ড। সামনে আমরা আসলে সাইকেলের আপনার প্রসার নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমাদের 2 ধরনের কার্যক্রম। একটা হচ্ছে আমরা সাইক্লিংয়ের প্রসার সম্পর্কে আরও সচেতনতা বাড়াতে চাই, আরেকটা হচ্ছে আমরা কিন্তু সমাজকেও কিছু দিতে চাই। আনিসুল হক এবং আরিফ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের আশার বাংলাদেশ, আমন্ত্রণ আমাদের পর্যায়ে।